আসসালামু আলাইকুম। অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের আলোচনায় আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। আজ থেকে 10 দিন আগে, গত 6 অক্টোবর আমি আপনাদের বলেছিলাম যে ট্রাম্পের বাংলাদেশ নীতি বদলে যাচ্ছে। অনেকেই আমার সাথে দ্বিমত পোষণ করে বলেছিলেন যে আমি এই তথ্য কোথায় পেলাম, কিন্তু আজকে 16 অক্টোবর যখন আপনাদের সামনে কথা বলছি, তখন আমার সেদিনকের বলা কথাটা আজকে অনেক বেশি এভিডেন্ট, অনেক বেশি এর সপক্ষে প্রমাণ আমি পেয়েছি। এবং আপনারা খেয়াল করেছেন যে গতকাল আমি বলেছিলাম যে মোদির সাথে একটা সাক্ষাৎ করার জন্য, একটা ছবি তুলবার জন্য ডক্টর ইনুস একটা ব্রিটিশ বেসড লবিস্ট ফার্ম ভাড়া করেছে 1,88,000 ডলার দিয়ে। তো এই ঘটনাগুলো সব ইন্টারলিঙ্কড। এবং সম্প্রতি ভারতে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে যিনি আসছেন, সার্জিও গার, হোয়াট এভার যেভাবে উচ্চারণ করুক, সার্জিও গার, তিনি কিন্তু প্রফেশনাল ডিপ্লোম্যাট না। তারপরেও ট্রাম্পের ভীষণ ট্রাস্টেড এবং ট্রাম্পের পলিটিক্যালি ভেরি ক্লোজ, এবং ট্রাম্পের নির্বাচনেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তো ট্রাম্প কেন সার্জিও গারকে ভারতের রাষ্ট্রদূত হিসেবে পাঠালেন, একজন প্রফেশনাল ডিপ্লোম্যাট না পাঠিয়ে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমার যেটা মনে হয় যে ভারতের সাথে সম্পর্কের ব্যাপারে তিনি একজন কূটনীতিকের চাইতে তিনি ব্যক্তিগত বিশ্বস্ত একজন বন্ধুর উপরে নির্ভর করতে চেয়েছেন। কারণ ডিপ্লোম্যাটরা অনেক সময় সরকার যা চায় হুবহু সেটাই সেইভাবে যে করে তা না, তাদের অনেকের সাথে আবার মার্কিন ডিপ স্টেটের সম্পর্ক থাকতে পারে। তো সেই ঝুঁকিটা ট্রাম্প ভারতের ব্যাপারে নেয়নি। আপনারা জানেন যে ট্রাম্পের নির্বাচনে আগে আমরা সবাই জানতাম বা বলা বলি হয়েছে যে ট্রাম্প আর মোদির সম্পর্ক ভীষণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। এবং মোদির সমর্থক যারা মার্কিন ভোটার, ভারতীয় বংশোদ্ভূত, তারা অনেকেই ট্রাম্পের নির্বাচনী বিজয়ের পক্ষে কাজ করেছেন। আমরা তারপরে 13ই ফেব্রুয়ারি দেখেছি যে মোদি হোয়াইট হাউসে গিয়ে ট্রাম্পের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। তো সবকিছুই খুব ইন্ডিকেট করছিল ট্রাম্প মোদির একটা ভালো সম্পর্ক, এবং এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কটাই ভবিষ্যতে মার্কিন ভারত সম্পর্কের একটা মানে সিগনিফাই করছিল যে এটা আসলেই চমৎকার একটা সম্পর্ক হবে। কিন্তু পরবর্তীতে এই ট্যারিফ এবং বাণিজ্য রিলেটেড অনেক ঘটনায় ভারত এবং আমেরিকার সম্পর্কটা বেশ টানাপোড়েনের মধ্যে পড়ে। এবং সেই টানাপোড়েনের জন্য আসলে ট্রাম্পের দায় আমার মনে হয় অনেক বেশি। এবং ট্রাম্প নিজেই এই সম্পর্কটাকে, এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কটাকে একটা ঝুঁকিপূর্ণ সম্পর্কে নিয়ে গিয়েছিল। এবং ভারত কিন্তু খুব ঠান্ডা মাথায় খেলেছে, কোনো বাড়াবাড়ি করেনি, কোনো কথাবার্তা কম কথা, কিন্তু কাজে ভারত দৃঢ়তা দেখিয়েছে। সম্প্রতি আবার আমরা দেখতে পাচ্ছি ট্রাম্প এই যে মিশরে যে গাজা বিষয়ক যে বক্তৃতাটা করলেন, পেছনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে দাঁড়িয়ে বললেন ইন্ডিয়া ইজ এ গ্রেট কান্ট্রি, এবং পেছন ফিরে আবার শেহবাজ শরীফের দিকে তাকিয়ে বললেন, এবং শেহবাজ শরীফের তখন মুখটা কালো ছিল, তো ট্রাম্প বললেন যে ইটস নট ভেরি নাইস। তো যাই হোক, এরপরে এই যে সার্জিও গার, এই রিসেন্টলি অক্টোবরের ফার্স্ট উইকে, আমি যখন 6 অক্টোবর বলেছিলাম, তিনি ভারতে এসেছেন, তিনি রাষ্ট্রদূত হিসেবে তার যে ফর্মালিটিস গুলো কমপ্লিট করেছেন। এবং তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর, তারপরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, সবার সাথে দেখা করেছেন। এবং অনেকটা প্রথা ভেঙে তিনি ভারতীয় সেনা প্রধানের সাথেও দেখা করেছেন। এর জন্য ভারতীয় সরকারের অনুমতি প্রয়োজন ছিল, ভারতীয় সরকার সেই অনুমতিটা দিয়েছে। তিনি সবার সাথে কথা বলেছেন। 11টা বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে, ভারতীয় সরকারের পক্ষে এবং এই মার্কিন রাষ্ট্রদূতের পক্ষে। তার 11টা বিষয় নিয়ে কথা বলেছেন। এই 11টা বিষয়ের মধ্যে একটা ইস্যু ছিল বাংলাদেশ। এবং ভারত কিন্তু আমেরিকার সাথে যত নেগোসিয়েশনে গেছে, অধিকাংশ সময় বাংলাদেশ কিন্তু ভারত আলোচনার টেবিলে এনেছে বাংলাদেশকে নিয়ে। কারণ বাংলাদেশের বর্তমান যে ট্রান্সফরমেশন হচ্ছে, একটা স্বাধীন গণতান্ত্রিক উদারপন্থী দেশ থেকে যে ইসলামপন্থী জঙ্গি ভিত্তিক একটা দেশের দিকে রওনা দিচ্ছে, সেই জায়গাটায়
ভারতের একটা কনসার্ন রয়েই গেছে। তো ভারত সবসময় আলোচনার টেবিলে এটা রেখেছে এবং সার্জিও গারের সাথে আলোচনা হয়েছে বাংলাদেশ নিয়ে। সার্জিও গার ফিরে গেছেন, আমেরিকায় ফিরে গিয়ে আবার এসেছেন। তার মানে এই যে এই ট্রাম্পের একদিকে ইন্ডিয়ার প্রশংসা করা, আবার সার্জিও গারের এই অ্যাক্টিভিটিস, এগুলো প্রমাণ করে যে ট্রাম্প ভারতের সাথে সম্পর্কটা রিবিল্ড করতে চাচ্ছেন, যেটা মাঝখানে টানাপোড়েনের মধ্যে পড়েছিল। এবং ভারত মার্কিন এই সম্পর্কের একটা অংশ কিন্তু বাংলাদেশ। তো ন্যাচারালি এখন আমেরিকা যেটা বলছেন, এই যে এই আলোচনা আমেরিকা এবং ভারতের যে আলোচনা, সেই আলোচনায় এখন আবার আমেরিকা এগ্রি করেছে যে ভারতকে সাথে নিয়েই তারা বাংলাদেশের ব্যাপারে পলিসি ফর্মুলেট করবেন, বা যে কাজগুলো করেন সেটা একসাথে মিলে করবেন। সেই যে ট্রাম্প বলেছিলেন, বা ভারতের চোখেই তারা বাংলাদেশকে দেখবেন, অনেকটা এই রকম একটা জায়গায় পৌঁছেছে। এবং তার ফলশ্রুতিতে আমরা কিন্তু দেখলাম যে ভারতে 14ই অক্টোবর 4জন সামরিক গোয়েন্দা সংস্থার, মানে আর্মি ইন্টেলিজেন্সের 4জন অফিসার একজন মেজর জেনারেলের নেতৃত্বে বাংলাদেশে এসেছেন, এবং তাদের টিমে আরো 14 জন আছে। সো দ্য টোটাল টিম ইজ 18। হ্যাঁ, তো তারা আজকে তাদের ফিরে যাওয়ার কথা ছিল 16ই অক্টোবর, কিন্তু তারা একদিন এক্সটেন্ড করেছে। তারা আগামীকাল সেকেন্ড হাফে, মানে সন্ধ্যায় বা রাতে ফিরে যাবেন। তো এটা তারা বাংলাদেশে আসছেন, বাংলাদেশের কিছু বিষয় তারা সরাসরি দেখছেন। এই প্রথম এই ডক্টর ইউনূস অবৈধ ক্ষমতা দখলের পরে এই প্রথম ভারতীয় সামরিক একটা এই লেভেলের প্রতিনিধি দল বাংলাদেশে আসছেন। এতক্ষণ তো শুধু পাকিস্তানি প্রতিনিধি দলই আসতেছিল। এরা রামুতেও গেছেন, কক্সবাজারের। এরা সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ে কথা বলেছেন, সবকিছু দেখে যাচ্ছেন, কিছু বার্তা দিয়ে গেছেন, আবার কিছু মেসেজ ভারত সরকারের জন্য নিয়ে যাচ্ছেন। সব মিলিয়ে যে থিংস আর চেঞ্জিং। বাংলাদেশের ব্যাপারে ভারত প্ল্যান এ বি সি করে রাখছে আর কি। প্রথমত হলো যে ডক্টর ইউনূসকে একটা সসম্মানে সেফ এক্সিট দেওয়া হবে। তিনি যদি না যেতে চায় তাহলে তাদের প্ল্যান বি কাজ করবে, সেটাও যদি না আসে প্ল্যান সি কাজ করবে। এখন এই যে চেঞ্জগুলো হচ্ছে, যেগুলো আমি আপনাদের বললাম, এটা ডক্টর ইউনূসও জানেন, এবং এটি জানার পর থেকেই তিনি মরিয়া হয়ে গেছেন। তিনি আসলে যে কোনোভাবেই ক্ষমতায় থাকতে চান। গতকাল তার একজন উপদেষ্টার সাথে আমার সোর্সের ব্যক্তিগতভাবে ফোনে আলাপ হয়েছে, এবং সেই উপদেষ্টা বলেছেন যে তারা অনেকদিন ক্ষমতায় থাকবেন। বলেছে যে স্যার অনেকদিন ক্ষমতায় থাকবেন, ইউনূস স্যার, এবং নির্বাচন হবে না। বিএনপি সাংগঠনিকভাবে অনেক দুর্বল, জামাত এখনো সেই সমর্থনটা অর্জন করেনি সারা দেশে, যেটা নিয়ে তারা ক্ষমতায় যাবে। সো সব মিলিয়ে তালগোল পাকায় তারা ক্ষমতায় থাকবে। এটা হলো ডক্টর ইউনূসের একজন খুব ঘনিষ্ঠ উপদেষ্টার কথা। কিন্তু ডক্টর ইউনূস বুঝতে পারছে যে মানে গণেশ উল্টে যাচ্ছে। তিনি সম্প্রতি, তিনি এর আগে কয়েকটা স্টেটমেন্ট করেছিলেন যে ভারত আমার কিছুই করতে পারবে না, কারণ আমার সাথে আমেরিকা আছে। যারা আমার শোগুলো নিয়মিত দেখেন একটু রিলেট করবেন। আবার তারও অনেক আগে তিনি এই ভারত ভারত নিয়ে অনেক আপত্তিকর কথা বলেছে। খুব রিসেন্টলি তিনি আমাদের বাংলাদেশের একজন সিনিয়র সচিবকে ডেকেছিলেন, এবং সিনিয়র সচিবকে ডেকে তিনি বলেছেন যে ভারতের কিন্তু বাংলাদেশে অনেকগুলো আইসিটি প্রজেক্ট আছে, এই যে আইটি রিলেটেড প্রজেক্ট আছে। সিনিয়র সচিবকে ডেকে বলছে যে কোথায় কোথায় কি প্রজেক্ট আছে এগুলো আপনি একটু লিস্ট করেন, আপনি সব জায়গায় সবার সাথে যোগাযোগ করেন, এবং মেক শিওর যে এই প্রজেক্টগুলো ভালোভাবে ইমপ্লিমেন্টেড হচ্ছে। তাদের যে যে সাপোর্ট লাগে আপনি ইন্ডিয়ান সেই সব প্রজেক্টকে সব সাপোর্ট দিবেন। তো সচিব খুব অবাক হয়েছে, কারণ যখন ক্ষমতার রদবদল হয় শুরুর দিকে, এই যখন সচিব জানতে চেয়েছিল যে ইন্ডিয়ান এইসব আইটি প্রজেক্ট কি করবে, এই ডক্টর ইউনূসই বলেছিল যে ওগুলো একটু রাখো, ওগুলো নিয়ে এত এত গুরুত্বপূর্ণ কিছু না, ভারতকে পাত্তা দেওয়ার দরকার নেই। তো মাত্র 13 মাসের মাথায় ডক্টর ইউনূস একদম ইউটার্ন করছে। তো সচিব সভাপতি খুব বিস্মিত হয়েছে। কিন্তু এই যে ইউনূসের ইউটার্ন, এই যে আপনার লবিস্ট ফার্ম দিয়ে মোদির সাথে দেখা করা, একটা ছবি তোলার আকাঙ্ক্ষা, এই সব কিছুর মূলেই হলো এই যে ইন্ডিয়া আর আমেরিকার রিলেশনশিপটা নিউ আবার নতুন করে ইভলভ করতেছে। তো এই সম্পর্কের প্রেক্ষিতে ডক্টর ইউনূসের কিন্তু বিদায় ঘন্টা বেজে গেছে, এবং ভারত এই বিষয়ে অনেক সক্রিয়। বাংলাদেশের ভেতরেও মানুষ কিন্তু ডক্টর ইউনূসের প্রতি অনেক আগেই আস্থা হারিয়েছে। এটা আমার চাইতে আপনারা যারা বাংলাদেশে থাকেন, যারা বাংলাদেশে প্রতিদিনটা যাপন করেন, তারা অনেক ভালো জানেন। তো প্রিয় বন্ধুরা, রাজনীতিতে অনেক পজিটিভ চেঞ্জ হচ্ছে, যেগুলো ডক্টর ইউনূসের বিপক্ষে যাচ্ছে, কিন্তু সাধারণ মানুষের পক্ষে, স্বাধীনতার চেতনার পক্ষে। এবং বিএনপি তারা
ক্রমশ তাদের অবস্থান হারাচ্ছে এবং বিএনপিকে যে নির্বাচনের টোপটা দিয়ে রেখেছে, গতকাল চাকসু নির্বাচনে আপনারা দেখেছেন মাত্র 2টো আসনে ছাত্রদল জিতেছে, বিপিজিএস সহ অধিকাংশ বাকি সব আসনে শিবির জিতেছে। তো এই অবস্থায় আমরা দেখি গণেশ উল্টে যাচ্ছে, খেলা ঘুরে যাচ্ছে। ডক্টর ইউনূস এখন সেফ এক্সিট নেবেন না কি করবেন সেটা তার বিষয়। রাজধানী ঢাকার বারিধারায় মার্কিন দূতাবাসে হঠাৎ করে রাতারাতি মোতায়েন হলো বম্ব ডিসপোজাল ইউনিট, সোয়াট টিম, ভারী অস্ত্রে সজ্জিত পুলিশ। ঊর্ধ্বতন কর্মকর্তারা নিজেরাই গিয়ে পরিস্থিতি তদারকি করলেন। যতটা দেখা গেল ততটাই অনিশ্চয়তা ঘনীভূত হলো। প্রশ্ন একটাই, এমন পরিস্থিতি কেন এবং এখনই কেন? গোয়েন্দা সূত্র বলছে যুক্তরাষ্ট্র তাদের দূতাবাসের বিরুদ্ধে সম্ভাব্য জঙ্গি হামলার সুনির্দিষ্ট তথ্য পেয়েছে। সেই তথ্য পাঠানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। তারপর থেকে শুরু হয় কঠোর নিরাপত্তা নিশ্চিত করা এবং পুরো গুলশান বারিধারা জোনকে একটি নিরাপত্তা বলয়ে ঢেকে ফেলা হয়েছে। কিন্তু এই ঘটনা শুধু নিরাপত্তা নয়, রাজনৈতিক বাস্তবতারও কি প্রতিচ্ছবি নয়, যেখানে মার্কিন নীতি এবং বাংলাদেশের বর্তমান সরকারের ভেতরের অস্থিরতা একে অপরকে স্পষ্ট করে দিচ্ছে। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত বর্তমান অন্তর্বর্তী সরকার কোনো আকস্মিকতার ফল নয়। একটি দীর্ঘদিনের আন্তর্জাতিক নেটওয়ার্কের প্রস্তুতি, অনেক অর্থ খরচ, অস্ত্র নিয়ে আসা এবং সবকিছু মিলিয়ে ওয়াশিংটনের কূটনৈতিক মহল বহুদিন ধরেই চেয়েছিল এমন একটি পুডল সরকার যারা দক্ষিণ এশিয়ায় মার্কিন কৌশল, নিরাপত্তা এবং বাণিজ্যিক স্বার্থ রক্ষা করে। ইউনূসকে তারা তাদের সেই ফেস হিসাবে বেছে নিয়েছিল বা নিয়েছে। ক্ষমতায় আসার পর থেকে এই সরকার মার্কিন স্বার্থের সঙ্গে নিজেদের সমন্বয় করেছে, এনডিএ চুক্তি করেছে, মানবিক করিডোর দেওয়ার তোড়জোড় চলছে, বন্দর ব্যবহারের অনুমতি দিয়েছে, প্রাকৃতিক সম্পদ, তেল, গ্যাস সহ সবকিছু এই যুক্তরাষ্ট্রের দিকেই সরকার দিয়ে বসে আছে। এমনকি ইন্দো প্যাসিফিক ট্রিটি, যেটা শেখ হাসিনা করতে চাননি যুক্তরাষ্ট্রের সঙ্গে, সেটাতেও নাকি সরকার হ্যাঁ বলে বসে আছে, মানে ইউনূসের সরকার। আর এখন পরিস্থিতি কেন উল্টো? যাদের হাত ধরে সরকার গড়া হয়েছিল সেই যুক্তরাষ্ট্রই আজ হঠাৎ আতঙ্কিত। দূতাবাসে সম্ভাব্য হামলার হুমকি। আপনার কি মনে হয়, এটা কি নিরাপত্তা তথ্য নাকি কোন একটা রাজনৈতিক সংকেত যুক্তরাষ্ট্র এই ইউনূস সরকারকে দিচ্ছে? বাংলাদেশের জঙ্গিবাদের ইতিহাস বাস্তব এবং রক্তাক্ত। বাংলাদেশে 2005 সালের একযোগে 500 বোমা হামলা, আদালতে বিচারক হত্যা, উদীচী এবং রমনার বটমূলে বিস্ফোরণ, এসব ছিল বাস্তব সন্ত্রাসের ফল, কোনো সাজানো নাটক নয়। পরবর্তী সময়ে হোলি আর্টিজান হামলায় জাপানি, ইতালি, ভারতীয় সহ প্রায় 20 জনের নির্মম মৃত্যু সেই সত্যের সাক্ষী। জেএমবি এবং আনসারুল্লাহ বাংলা টিমের মতো সংগঠনগুলো লক্ষ্য ছিল বিদেশিদের হত্যা করে বাংলাদেশকে একটি অনিরাপদ, ব্যর্থ রাষ্ট্র হিসেবে তুলে ধরা। শেখ হাসিনার সরকার কঠোর অবস্থান নিয়ে সেই নেটওয়ার্ক ভেঙে দেয়। আন্তর্জাতিক মহল প্রশংসা করে, বাংলাদেশকে সন্ত্রাস দমনে এক মডেল হিসেবে উল্লেখ করে, যুক্তরাষ্ট্র সে কথাটি বলেছে। কিন্তু তখন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া এবং তার ঘনিষ্ঠ মহল এসব ঘটনাকে নাটক বলে অস্বীকার করেছিল, তুচ্ছতাচ্ছিল্য করেছিল। তারা দাবি করেছিল বাংলাদেশে কোনো জঙ্গি নেই, সব শেখ হাসিনার সাজানো গল্প। অথচ সেই গল্প বলতে গিয়ে বাংলাদেশে আজ জঙ্গিদের এত শনৈ। আজকে সেই সব জঙ্গিদের, রাজনৈতিক গডফাদারদের নিয়ে ইউনূস সাহেব সরকার গঠন করেছে, যারা যুক্তরাষ্ট্রের আশীর্বাদে ক্ষমতায় এসে সেই পুরনো জঙ্গিদের আবার মুক্ত করে দিচ্ছে। মামলা তুলে নিয়েছে, কারাগার থেকে বেরিয়ে তারা এখন মুক্ত। নতুন করে কি করছে সেসব বিষয়ে কোনো খোঁজ খবর করার প্রয়োজন কেউ বোধ করছে বলে প্রমাণ নেই, কারণ তারাই তো সরকার। আর এখন হঠাৎ করে আবার জঙ্গি নাটক, মানে শেখ হাসিনার আমলে যদি জঙ্গি নাটক হয় তাহলে আজকেও নাটকই বলতে হবে আপনাদেরকে, তাই না? কিছু গোয়েন্দা রিপোর্ট বলছে যে মার্কিন দূতাবাসে সম্ভাব্য হামলার পরিকল্পনার পেছনে রয়েছেন এক পুরনো নাম, মেজর জিয়াউল হক জিয়া। বাংলাদেশে আল কায়দা সংযুক্ত নেটওয়ার্কের অন্যতম নেতা তিনি অভিজিৎ রায় দীপন হত্যা মামলা, জুলহাস তনয় হত্যার মূল আসামি। মার্কিন যুক্তরাষ্ট্র তার মাথার দাম ঘোষণা করেছিল $50,000। 2011 সালের ব্যর্থ সেনা অভ্যুত্থানের পর থেকে পলাতক ছিলেন এই জিয়া। কিন্তু ইউনূস সরকার ক্ষমতায় আসার পর পরিস্থিতি বদলে যায়। 2024 সালের ডিসেম্বরে জিয়া আইন মন্ত্রণালয়ে মামলা প্রত্যাহারের আবেদন করে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেয় মোস্ট ওয়ান্টেড তালিকা থেকে নাম বাদ দেওয়ার প্রস্তাব। প্রকাশ্যে সাক্ষাৎকার দেয় টেলিভিশনে, সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় হয়। যে ব্যক্তি এতদিন আন্ডারগ্রাউন্ডে ছিল সে হঠাৎ প্রকাশ্যে মাঠে নেমেছে। এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এবং এই জিয়াকে বাঁচিয়ে রেখেছে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এবং বাংলাদেশে এই জঙ্গিদের পুরো নেটওয়ার্ক।
গোয়েন্দা সূত্র বলছে মেজর জিয়া এখন বনানী ডিওএইচএস এলাকায় বসবাস করছে, আর তার যোগাযোগ রয়েছে কথিত গুম কমিশনের সঙ্গে, যাদের মাধ্যমে মুক্তিযুদ্ধপন্থী কর্মকর্তাদের বিরুদ্ধে তালিকা তৈরি হয়েছে এবং তাদের বিরুদ্ধে জারি হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। যে কমিশনের সঙ্গে জড়িত রয়েছে তার আত্মীয়, তার মামা আসলে কমিশনের চেয়ারম্যান, এবং তার ভাস্তি অথবা তার ভাগ্নি বা এমন কোনো আত্মীয় নাবিলা ইদ্রিস হচ্ছেন এই গুম কমিশনে আছেন, তিনিও জিয়ার সঙ্গে আত্মীয়তার সম্পর্কে সম্পর্কিত, কিছু সাবেক অধিকার কর্মী, এমনকি কিছু সাংবাদিকও, এরা মিলে রাষ্ট্রের ভিতরে একটি ছায়া নেটওয়ার্ক গড়ে তুলেছে। এই নেটওয়ার্কের লক্ষ্য আরো ভয়ঙ্কর। ইরানের রেভলিউশনারি গার্ডের ধাঁচে একটি ইসলামিক রেজিস্ট্যান্স আর্মি তৈরি করা। আল কায়েদা সংযুক্ত সাবেক সেনা কর্মকর্তারা এর নেতৃত্বে আছেন, আর অর্থায়ন এবং পরামর্শ দিচ্ছে পাকিস্তানের আইএসআই। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী আইএসআই প্রধান সম্প্রতি গোপনে ঢাকা সফর করেছেন। সব মিলিয়ে এটা কেবল নিরাপত্তা ইস্যু নয়, আঞ্চলিক রাজনীতির নতুন অধ্যায়। তাহলে যুক্তরাষ্ট্র এখন কেন ভয় পাচ্ছে? কারণ তারা বুঝতে শুরু করেছে যে যাদের হাত ধরে সরকার তৈরি করেছিল সেই হাত এখন নিয়ন্ত্রণের বাইরে। শেখ হাসিনার সময় যে জঙ্গিদের দমন করা হয়েছিল, ইউনূস সরকারের সময় সেই জঙ্গিরাই ফিরে এসেছে, আর তাদের পুনর্গঠনে বিদেশি স্বার্থ জড়িত। একদিকে আমেরিকার সমর্থিত সরকার, অন্যদিকে আমেরিকারই দূতাবাস এখন আতঙ্কে, যে কোনো সময় নাকি সেখানে হামলা হতে পারে। বিদ্রুপটা ধরতে পেরেছেন? শেখ হাসিনার আমলে যখন বাস্তব জঙ্গি হামলা ঘটেছিল, তখন বিএনপি, জামায়াত এবং পশ্চিমা কিছু মহল একে বলেছিল নাটক। অথচ আজ সেই নাটক যারা বলেছে তারাই বাস্তব আতঙ্কে কাঁপছে। তখন বলা হয়েছিল বাংলাদেশে কোনো জঙ্গি নেই, এখন তারই দূতাবাস, সেই মার্কিন দূতাবাসকে ঘিরে বোমা স্কোয়াড মোতায়েন করা হয়েছে। এই বৈপরীত্য কি বোঝায় বলেন তো? মানে বোঝেন রাজনীতি কতটা সুবিধাবাদী হতে পারে। বাংলাদেশে এমন এক অবস্থা এখন বিরাজ করছে যেখানে সরকারের ভেতরেই জঙ্গিরা সক্রিয়, প্রশাসনের একাংশ সেই গোষ্ঠীর ছত্রছায়ায় কাজ করছে। রাষ্ট্রযন্ত্রের অস্থিরতা, বিচার বিভাগের দ্বন্দ্ব, সেনা কর্মকর্তাদের প্রতি অবিশ্বাস, সবকিছু মিলিয়ে রাষ্ট্রের ভিত কেঁপে উঠেছে। আর যখন সরকার নিজের ভিত নিয়ে এত অনিশ্চিত, তখনই আসলে হামলার ভয়কে ব্যবহার করে নজর ঘোরানোর চেষ্টা চলছে। আপনি দেখেছেন যে ইতিমধ্যেই সেনাবাহিনী এবং সরকারের ভেতরে যে টানাপোড়েন চলছে, তাতে যে কোনো সময় কু হতে পারে বলে অনেক গুজব ছড়ানো হয়েছে, রাস্তায় লোক নেমে আসার জন্য বলা হয়েছে। আর হঠাৎ করে আমরা দেখতে পারলাম যে এসব ঘটনা থেকে যাতে মানুষের দৃষ্টি গুলশানে চলে যায়, বাড়িধারায় চলে যায়, সেজন্য মার্কিন দূতাবাসে একটি হামলার ঘটনা ঘটতে পারে বলে একদম পুরো দেশকে আতঙ্কগ্রস্ত করে তোলা হয়েছে। ইতিহাস বলে যুক্তরাষ্ট্র কখনো অজুহাত হারায় না। একটা হুমকি, একটা জরুরি সতর্কতা, এটাই যথেষ্ট ভবিষ্যতের হস্তক্ষেপের ভিত্তি করতে। আফগানিস্তান, ইরাক, লিবিয়া সব জায়গায় একই কৌশল অবলম্বন করা হয়েছে। তাহলে কি এবার সেই অজুহাত তৈরি হচ্ছে ঢাকায়? এই প্রশ্নের উত্তর আপনাদের কাছে ছেড়ে দিচ্ছি, আমি কিছু বলবো না। 2024 সালের আগস্ট থেকে বাংলাদেশ প্রশাসনিক এবং নৈতিকভাবে দুর্বল হয়ে পড়েছে। জঙ্গিরা মুক্ত, মামলাগুলো খারিজ, আর রাষ্ট্রের কেন্দ্রে বসে আছে সেই গোষ্ঠী যাদের এক সময় শেখ হাসিনা আইনের মুখোমুখি করেছিলেন। মার্কিন দূতাবাসের কঠোর নিরাপত্তা তাই কেবল এক ভবনের সুরক্ষা নয়, এটা সেই ব্যর্থ কৌশলের চেষ্টা যার মাধ্যমে যুক্তরাষ্ট্র ভেবেছিল তারা বাংলাদেশকে নিয়ন্ত্রণে রাখবে। এখন দেখা যাচ্ছে সেই খেলাই তাদের বিপরীতে যাচ্ছে। তারা যাদের ক্ষমতায় বসিয়েছে তারাই এখন মার্কিন স্বার্থের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। আর যদি তাই হয় তাহলে প্রশ্নটা তো খুব সোজা, কিন্তু খুব ভয়ঙ্কর। মার্কিন মদদে গঠিত ইউনূস সরকারের পতনও কি শেষ পর্যন্ত এই মার্কিনীদের হাতেই ঘটবে? খেলা তো জমেছে, তাই না? এই খেলার ঘুঁটি যাদেরকে করা হয়েছিল, সেই ঘুঁটি এখন পনা তুলেছে। কখন ছোবল দেবে, কাকে ছোবল দেবে? বাংলাদেশের দুর্ভাগ্য যে বাংলাদেশকে নিয়ে এরকম আন্তর্জাতিক খেলা বারবার খেলা হয়, আর তাতে ডক্টর ইউনূসের মতো কিছু বাংলাদেশি গিয়ে, বদিউল আলম মজুমদারের মতো কিছু বাংলাদেশি গিয়ে, আলী রিয়াজের মতো কিছু বাংলাদেশি গিয়ে এই বিদেশিদেরকে এই খেলায়, বাংলাদেশ নিয়ে খেলায় তোলা দেয়। দেখা যাক কোথাকার জল কোথায় গড়ায়। ভালো থাকবেন সবাই, নিরাপদে থাকবেন।